আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হঠাৎ করে বিএনপি নেতাকর্মীরা একটু নরম সুরে কথা বলতেছে, চুপসে গেছে। এটার কারণ কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার দেশ পত্রিকার নিউজ করেছে, বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি। এরপর যুগান্তরের নিউজ দেখেন, বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি। তো হঠাৎ করে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করতেছে চিঠি দিয়ে, মানে মুখে মুখে না। কেন? কারণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস 9 তারিখে লন্ডন যাবেন। সেখানে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক হতে পারে লন্ডনে। এটা নিয়ে কালের কণ্ঠ নিউজ করছে। বুঝতে পারছেন এখন কেন বিএনপি নেতারা চুপসে গেল? এই বরকতুল্লাহ বুলু কিছুদিন আগে বলেছিল যে আপনি রাশিয়ার এক মেয়ের প্রেমে পড়ে তাকে বিয়ে করার জন্য আপনি খ্রিস্টান হয়েছেন। আপনি ডক্টর ইউনূস সাহেব, আপনি আমেরিকায় লেখাপড়া করতেন। 1970 সাল আপনি একজন রাশিয়ান নাগরিক, তার প্রেমে পড়েছিলেন, সে অর্থোডক্স খ্রিস্টান। তার প্রেমে পড়েছিলেন। সেই মহিলার দাবি ছিল, তুমি যদি অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হও তাহলে আমি তোমাকে বিয়ে করব। ইউনূস সাহেব সেদিন আপনার মহিলাকে বিয়ে করার জন্য অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে এরপর আবার 2-3 দিন আগে বললেন যে আপনি তো খ্রিস্টান আছেন, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন কিনা সেটা ডাক্তার শফিকুর রহমান এনসিপির নাহিদকে জিজ্ঞেস করতে বলছে। সে এখনো খ্রিস্টান আছে না মুসলমান আছে? ইউনূস সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন? 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনার আল্লাহর ওলি। আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে উনি কি ফেরত এসেছেন। নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলেম সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা। তো প্রিয় দর্শক, আবার এই মূত্র বিশেষজ্ঞ দুদু মিয়া কখন কি বলে তার ঠিক নেই। ডিসেম্বরের নির্বাচনের ডেট না দিলে আমরা দিয়ে দেবো, আমরা মুতে ভেসিয়ে দেবো, থুতু দিয়ে ডুবিয়ে দেবো, এরকম কথা বলতেছিল। তো হঠাৎ করেই এরা চুপসে গেছে। কারণ হচ্ছে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। সেখানে যেহেতু তারেক রহমান থাকেন, তাদের মধ্যে একটা বৈঠক হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন, আর আপনার দলের নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবসময় জ্বালাতন করবে, গালাগালি করবে এবং ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ত্রীর অসুস্থতা নিয়েও কিন্তু এই বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার মনে আঘাত দিয়েছিলেন। তো এই কারণেই, যেহেতু বৈঠক হতে যাচ্ছে, এই কারণে বিএনপি নেতাদের থামতে বলেছেন। তারেক রহমানের নির্দেশে চিঠি দেওয়া হয়েছে যে তোরা আল্লাহর হস্তে এখন একটু থাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি বৈঠক আমার হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমাকে জিজ্ঞেস করে আপনি তো আমার সাথে বৈঠক করতেছেন, আপনার দলের নেতাকর্মীরা আমার বিরুদ্ধে কি বলে, এই কারণে হয়তো এই নেতাকর্মীরা একটু চুপ আছে, চুপসে গেছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন লন্ডন থেকে। যেহেতু লন্ডনে সাক্ষাৎ হচ্ছে, লন্ডনে আছে আমাদের বড় ভাই সৈয়দ মাসুক, তিনি অসাধারণ একটা বিশ্লেষণ করছে। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন? হঠাৎ কি ওনাদের মুখে কোনো লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে? ঘটনা কি, বিষয়টা কি? কেন আর এখন সেই লুঙ্গি খুলে ফেলা, জামা খুলে ফেলা, শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সর্বশেষ মিটিং এ কেন কোনো সিনিয়র নেতারা গেলেন না? শুধুমাত্র একা সালাউদ্দিন আহমেদ কেন সেখানে উপস্থিত হলেন, একজন আইনজীবী আর একজন পিএস নিয়ে? আমরা তো ওই দুইজনের চেহারা কোনোদিন চিনি নাই, তারা যে বিএনপি করেন। কেন সালাউদ্দিনের এর আগের বার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠকের পরে এককভাবে 4 জন আসলেন, আর সালাউদ্দিন সাহেব যে বেয়াদবি করেছিলেন, ডক্টর মঈন খান স্যারের হাত এভাবে থামিয়ে দিয়ে মঈন খান স্যারের মুখ থেকে কথা নিয়ে যে কথা বলেছিলেন, যেই বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তার 2 দিন পরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য উনার ভিডিওগুলা দেখিয়ে সালাউদ্দিনকে বেয়াদব হিসাবে যখন উপস্থাপন করলেন, এরপর থেকে আমরা শুনছি সিনিয়র নেতাদের ভিতরে চলছে মান আর অভিমান। এই সালাউদ্দিনই কি তাহলে বিএনপির কাণ্ডারি হবে?
তারেক রহমান সাহেব দীর্ঘকাল লন্ডন থাকবে। বাংলাদেশে কি এই চামচা সালাউদ্দিনের আন্ডারে ডক্টর খন্দকার মুশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক, ডক্টর মঈন খানের মতন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক এবং বাংলাদেশের একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ডক্টর মঈন খান, আর তাদের মতন লোকেরা যদি ধমক খেতে হয় সালাউদ্দিন আহমেদের, তাহলে এই বিএনপি শেষ বয়সে তারা কতটুকু লালন করবেন, কতটুকু তারা চালিয়ে যাবেন, সেটা এখন বিবেচনার বিষয়। তাদের এটাই ছিল সর্বশেষ নির্বাচন। জীবনের শেষ সময়ে এসে হয়তোবা আরেকবার তারা মন্ত্রী হবেন বা এমপি হবেন, তারা পার্লামেন্টে যাবেন, কিন্তু তাদেরকে যেভাবে শাসন করলেন জনতার সামনে, হাজার নয় কোটি কোটি মানুষের সামনে, কারণ আমার এই বক্তব্যটা আমি একা আমার অফিসে বসে দিলেও কিন্তু এই বক্তব্য আপনারা হাজার হাজার মানুষ দেখবেন। তাই আমার টুপির কালারটা কি সেটা কিন্তু আমাকে বলে দিতে হবে না, আপনারা দেখে ফেলবেন। আর গেঞ্জিটা কিরকম ছিল, ময়লা ছিল না পরিষ্কার আছে, সেটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমার পিছনে আমার উপহারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাই লুকানোর কিছু নাই। সেদিন লুকানো যায়নি যে আমি সর্বপ্রথম এটার প্রতিবাদ করেছিলাম, যে সাথে সাথে আমি প্রতিবাদ করেছিলাম যে এইরকম চেহারা আর এইরকম ভাষা ব্যবহার করতে পারে না সালাউদ্দিন। একজন বেয়াদব ছাড়া তার সিনিয়র নেতাদের সামনে এরকম ভাবে মিডিয়ার সামনে, এতগুলা মিডিয়া, অন্তত 100টা ক্যামেরা যেখানে দাঁড়িয়ে আছে, এটার সামনে কিভাবে বলছেন ওনার দুইজন সিনিয়রকে? তাছাড়া রাজনীতিতে সিনিয়র একজন বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রামের মেয়র ছিলেন যিনি, তাকেও আমির খসরু মাহমুদ চৌধুরীকেও কথা বলতে দেন নাই এক সালাউদ্দিন। তাহলে সালাউদ্দিন কক্সবাজার থেকে ঢাকায় এসে তো পাওয়ারফুল, ভারতে 9.5 বছর থেকে এসে এত পাওয়ারফুল হলেন কোন শক্তিতে? প্রিয় দর্শক, সেই শক্তির খবর আজকে জানান দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আমাদের আপনাদের সকলের প্রিয় ভাজন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কে জানেন আপনারা? এই অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির একজন তুখুর নেতা এবং বিএনপি পরিবার লালন করেন উনি। কিন্তু সেই অ্যাটর্নি জেনারেল কালকে যে একটা বিএনপিকে নিয়ে বক্তব্য দিয়েছে যে যদি আওয়ামী লীগের পথে আপনারা হাঁটেন তাহলে আওয়ামী লীগের অবস্থা আপনাদের হবে। প্রিয় দর্শক, অ্যাটর্নি জেনারেল প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আমাদের আইন অঙ্গনের আমাদের সকলের অভিভাবক বলছে যে আপনারা যেই ভাষায় যেই বর্ণে কথা বলছেন, যেই সিস্টেমে আগাচ্ছেন, এটা আওয়ামী লীগের ফটোকপি আপনাদের ভিতরে দেখা যাচ্ছে। আর যদি এভাবে আগাতে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। তিনি বিএনপি করে বিএনপি নেতাদেরকে এইরকম একটি সত্যিকারের কথা, কারণ উনার পরে বাংলাদেশের আইনঙ্গনের উপরে আছেন প্রধান বিচারপতি অক্সফোর্ডের আজীবন ফেলো, আজীবনের সম্মাননা আছে। সেই প্রধান বিচারপতির সাথে কাজ করেন বাংলাদেশের প্রধান অ্যাটর্নি জেনারেল। আইনঙ্গনে আমাদের অভিভাবক এই দুইজন মানুষ, আর এই দুজন মানুষই কিন্তু মানসিকভাবে তারা বিএনপির সাপোর্টার, কিন্তু তাদের হাত ধরে দেখেন জামাতের দুইটা বিজয় এসেছে 4-5 দিনের ব্যবধানে। যদি অ্যাটর্নি জেনারেল বেঁকে যেতেন, জামাতের বিরুদ্ধে দাঁড়াতেন, তাহলে জামাতের এই যে বড় নেতাটি আজকে 13 বছর জেল খেটে এটিএম আজহারুল ইসলাম কি সম্মানের সাথে স্বল্প সময়ের ভিতরে রায় এসেছে, পরদিন সকালে রাজকীয় সম্বর্ধনা দিয়ে তাকে বের করা হয়েছে পিজি হসপিটাল থেকে। এর 4 দিন পরে জামাতের নিবন্ধন ফেরত পাওয়া। এখন আবার নির্বাচন কমিশন থেকে বলছে জামাতের লঘু, জামাতের যে দাড়িপাল্লা মার্কা সেটাও তারা দিতে একমত হয়েছেন। এবং প্রধান বিচারপতির জাজমেন্টে লেখা ছিল জামাতের সবকিছু যতটা সম্ভব দ্রুত গতিতে ফেরত দেওয়া হোক। দর্শক, এ থেকে কি বোঝা যাচ্ছে দেশ কোন দিকে, কার দিকে যাচ্ছে? আজকে দেখেন মুশফিকুল ফজল আনসারী ভাই বেগম খালেদা জিয়ার উপসচিব ছিলেন, সেই মুশফিকুল ফজল আনসারী ভাই এখন রাষ্ট্রদূত। আমরা মেক্সিকোর রাষ্ট্রদূত হিসাবে পেয়েছি, আমরা লবিং করছি, উনার পক্ষে বলছি উনাকে যেন আমেরিকার রাষ্ট্রদূত করা হয়।
কারণ আমেরিকার রাষ্ট্রদূতকে এনে বাংলাদেশে পররাষ্ট্র সচিব বানানো হচ্ছে। তাই আমেরিকার শূন্যস্থানটা মুশফিকুল ফজল আনসারী ভাই, বিএনপির তুখুর নেতা, ছাত্র দলের তুখুর নেতা। আমি মুশফিকুল ফজল আনসারী ভাইকে আমেরিকার মতো শক্তিশালী দেশের রাষ্ট্রদূত হিসাবে দেখতে চাই। আমি আশা করছি উনি আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে উনি বদলিটা পাবেন, ওনাকে মেক্সিকোতে রাখুক। এটার বিরোধিতা আমি এর আগে একবার ভিডিওতে বলেছি। মেক্সিকোতে বাংলাদেশের এমন কোনো কাজ নাই যেখানে মুশফিকুল ফজল আনসারী ভাইয়ের মতন একজন তুখুর বর্ষিয়ান বক্তা, যিনি ওয়াশিংটন ডিসি আর জাতিসংঘে কথা বলতেন সাংবাদিক হিসাবে বাংলাদেশের পক্ষে, সেই মুশফিকুল ফজল আনসারী ভাই কিন্তু এখন কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সুরে। উনি কিন্তু বিএনপির সুরে কথা বলেন না। সাংবাদিক মনির হায়দার বিএনপির ছিলেন, এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি প্রেসের পিএস হিসাবে দায়িত্ব পেয়ে আমরা বিভিন্ন মিটিং পরিচালনা করতে দেখি। মনির হায়দার কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথাই বলছেন। তাহলে যেভাবে আমরা দেখতেছি যে শিক্ষিত মেধাবী যারা বিএনপি আছে তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট করে, ইউনূস স্যারের কথাকে প্রাধান্য দিয়ে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সোচ্চার আছে। আর যারা রাজনীতির মাঠে, রাজনীতির এই পেশা, শিক্ষাগত যোগ্যতা অন্য কিছু কম, রাজনীতি ছাড়া, ব্যবসা ছাড়া যাদের সংসার চলে না, জীবনের স্বপ্ন আর কাঙ্ক্ষিত লক্ষ্যটাই হলো অর্থ আর ব্যবসা, জনতার সেবা নয়, জনগণের নেতা নয়, এরা যেন এক সাম্রাজ্যবাদের নেতা, একটি সাম্রাজ্যবাদী সরকার বানাতে চায় যেখানে মানুষ থাকবে গোলাম, ওরা থাকবে রাজা। ওদেরকে দেখেন আজকে কোণঠাসা করে দিয়েছে জনাব তারেক রহমান। ওদের মাধ্যমেই তারেক রহমান ডে বাই ডে অপমানিত হচ্ছিল বাংলাদেশের জনগণের সামনে। বাংলাদেশে আজকে আমার মনে হয় প্রায় 1 মাস সময় অতিবাহিত করলেন ডাক্তার জুবাইদা রহমান, বেগম খালেদা জিয়ার সাথে গেলেন। আজকে উনি লন্ডনে ফেরত চলে আসছেন স্বামীর কাছে। কেন ডাক্তার জুবাইদা রহমানকে বিএনপির অন্তত 22 প্রেসিডেন্ট হিসাবে, জাতীয় কমিটির সদস্য হিসাবে কেন ঘোষণা করা হলো না? কেন উনাকে বাংলাদেশের সকল বিএনপির সিনিয়র নেতারা মিলে দাবি করলেন না তারেক রহমান সাহেবের কাছে যেন স্থায়ী কমিটির মেম্বার করা হয়? স্থায়ী কমিটিতে অলরেডি তাদের সংবিধান অনুপাতে 2-3টা আসন খালি আছে, সেখানে কেন ডাক্তার জুবাইদা রহমানের নাম ঘোষণা করা হলো না বাংলাদেশে? এর প্রতিবাদ আমি করছি, কারণ আমি নিজ চোখে ডাক্তার জুবাইদা রহমানকে লন্ডনের অনেক অনুষ্ঠানে দেখেছি। এরকম মার্জিত, শিক্ষিত, মেধাবী কন্যা বাংলাদেশের কোন রাজনৈতিক পরিবারে কারো বউ আছে বলে আমার জানা নাই। সেই কারণে এই নারীটিকে আমি শ্রদ্ধা করি। বিএনপি পরিবারের বেগম খালেদা জিয়ার পরেই তার যোগ্যতা, বা জিয়া পরিবারের মধ্যে সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে মার্জিত এই সিলেটের একটি ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে। এই ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে 1 মাস থেকে ছোট ছোট চ্যারিটি প্রোগ্রাম করে শিশুদেরকে কিছু শিক্ষামূলক অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান করে উনি লন্ডনে ফেরত চলে আসছেন। বাংলাদেশের কোন একটি বড় সমাবেশে ওনাকে দেখতে পাই নাই। কেন উনি বাংলাদেশের রাজনীতি করতে আগ্রহী হন নাই? উনি কেন লন্ডনে ফেরত এসে স্বামীর সাথে সংসার করা বা লন্ডনে থাকাটাকে ভালো মনে করছেন? শোনা যাচ্ছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 10 তারিখে সকালে এসে পৌঁছবেন লন্ডনে এবং 13 তারিখ পর্যন্ত উনি লন্ডন আছেন। রাজ পরিবারের মুকুট পরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 12 তারিখে। রাজার হাতে উনি উপহার নেবেন এবং রাজ পরিবারের দাওয়াতে এসছেন। প্রধানমন্ত্রী ইউকের বৈঠকের জন্য অপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে, এবং এখানের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আলোচনায় আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন তারেক রহমান সাহেবের সাথে কোনো বৈঠক হবে কিনা। প্রিয় দর্শক, আমি হওয়ার পক্ষে, বিপক্ষে নয়, কিন্তু হওয়াটা যেন একটা দুঃস্বপ্ন। আমার কাছে মনে হচ্ছে ইউনূস স্যার তারেক রহমানের সাথে এই মুহূর্তে বসার মতো চিন্তা করছেন কিনা। কারণ তারেক রহমানের কাছে নিশ্চয়ই আন্তর্জাতিক অঙ্গন থেকে জানানো হয়েছে যে আপনি সরাসরি গিয়ে প্রধানমন্ত্রী হন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানান,
ক্ষমতার ভারসাম্য দুজনের ভিতরে সমান সমান থাকবে। ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী থাকবে এবং একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে। আপনার দলকে 25% দেওয়া হলো, জামাতকে 20%, এনসিপি কে 15%, অন্যান্য সুদী জনদেরকে 10% এবং বাকি সকল দলকে 25%, চরমুনাইকে 5%। এভাবে একটি জাতীয় সরকার গঠন করে দেশটাকে পুনর্গঠন করেন আগে। আর আপনি তো প্রধানমন্ত্রী থেকেই পরবর্তী নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করবেন। জামাতের আমিরও সরকারে থেকেই নির্বাচন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো দল নাই, উনি তো কোনো নির্বাচন করবে না। এনসিপিও আপনাদের সাথে থাকবে, অন্যান্য মন্ত্রণালয়গুলাতে বড় জায়গায় থাকবেন আপনি, সবার উপরে বড় মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী আপনাকে দেওয়া হচ্ছে। কিন্তু তারেক রহমান সাহেবকে ভারত এভাবেই মাথাটা খেয়েছেন এবং তার ভারত প্রেমী নেতারা বাংলাদেশ থেকে এভাবেই মাথাটা খেয়েছেন যে উনি সরাসরি সম্মানের সাথে, যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফ্রান্স থেকে যেদিন ঘোষণা হলো উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন, ফ্রান্সের গোয়েন্দা সংস্থা থেকে সব জায়গা থেকে ওনার নিরাপত্তা দেওয়া শুরু করলেন। আমরা দুবাইতে দেখছি দুবাইয়ের সরকারের সর্বোচ্চ নিরাপত্তা বিভাগের লোকেরা উনাকে প্লেনে উঠিয়ে বসিয়ে দিয়েছেন। আমরা দেখেছি বাংলাদেশের সেনা প্রধান এসে রিসিভ করেছে এয়ারপোর্ট থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তারেক রহমান সাহেবকে যদি ঘোষণা দেওয়া হতো উনি বাংলাদেশে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর শপথ নিতে, তাহলে তারেক রহমানকে কি এইভাবে একটা সম্মান দিয়ে নেওয়া হতো না? এই সম্মানটা যে গ্রহণ করতে পারলো না, গ্রহণ করলেন না, আমার কাছে মনে হচ্ছে বড় সন্দেহ হচ্ছে তারেক রহমানের কপালে কি আর বাংলাদেশে কোনোদিন প্রধানমন্ত্রী হওয়ার কপাল আছে কি নাই। সেটা আমি নৈরাশ করছি না বিএনপির ভাই বোনদেরকে, কিন্তু আমার প্রেডিকশন বড় অন্ধকার দেখছি বিএনপির আগামী ভবিষ্যৎকে। এই ভবিষ্যৎকে আমি একা নয়, আমার মতো যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট আছে, বাংলাদেশের রাজনীতির মাঠে যারা কথা বলেন, যারা কলমের লেখক, যারা প্রতিদিন পত্রিকাগুলাতে কলাম লিখেন, বিভিন্ন জায়গায় সেমিনারে সিম্পোজিয়ামে বক্তব্য দেন, সবার বক্তব্য একসাথে করেন। অন্তত 80% বক্তব্য এখন বিএনপির সমালোচনাই হচ্ছে, বিএনপির বিরুদ্ধেই যাচ্ছে, আর 20% বিএনপির পক্ষে বক্তব্য যাচ্ছে। কেন বিএনপির বিরুদ্ধে এতগুলা বক্তব্য একসাথে সোচ্চার হচ্ছে সারা পৃথিবী থেকে? তার একটি কারণ, বিএনপিকে সামাল দিতে পারছেন না তারেক রহমান লন্ডনে বসে। এই বেসামাল দলটি ওনাকে ডুবাবে, ওনাকে বাংলাদেশে নিবে না, এবং বাংলাদেশে ওনার যাওয়ার পরিবেশও এই বেসামাল নেতাগুলা বিভিন্ন জায়গায় খামখাম করার কারণে ওনার বাংলাদেশে ফেরত যাওয়া হচ্ছে না। তাই প্রিয় দর্শক, আমরা সমালোচনা করছি বিএনপির সুন্দর ভবিষ্যৎটা দেখার জন্য। তারেক রহমানকে জিয়াউর রহমানের জায়গায় আমরা দেখতে চাই, কিন্তু আমি জানি না আমার সর্বশেষ এই প্রেডিকশন কি হয়, কি হবে। যদি ডক্টর ইউনূস স্যারের সাথে কোনো বৈঠক হয়, তাহলে আমরা ধরে নেব কাকতালীর মতো নতুন কোনো সংবাদ আমরা পাবো। আর যদি ডক্টর ইউনূস স্যারের সাথে কোনো বৈঠক না হয়, ইউনূস স্যার বাংলাদেশে ফেরত যান, তারেক রহমানের সাথে সাক্ষাৎ না করে, বৈঠক না করে, তাহলেই আমরা ধরে নিতে হবে ভবিষ্যৎটা বড় অন্ধকার হবে বিএনপির জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন কি কারণে কি হয়েছে। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।